আমরা আদর্শ গ্যাসে শুরু করব একেবারে সিম্পল কিছু জিনিসপত্র দিয়ে। যেমন ধরেন আমরা আদর্শ গ্যাসের যে প্রপার্টি গুলা, সেই প্রপার্টির মধ্যে একটা কি পড়ছি, পিভি সমান এনআরটি। তাহলে পিভি সমান এনআরটি যদি পড়ে থাকে, আমাদের পিভি সমান এনআরটির যে প্রয়োগ বা ব্যবহার, সেই প্রয়োগ বা ব্যবহারটা আমরা একটু দেখব। পিভি সমান এনআরটির যে ব্যবহারগুলো ছিল, পিভি সমান এনআরটি, এখান থেকে অ্যাকচুয়ালি কি কি জিনিসপত্র ছিল সেগুলো আমি একটা একটা করে বলতেছি। এনটা কি, মোল সংখ্যা না? এন হচ্ছে মোল সংখ্যা, কত মোল গ্যাস নিয়ে কাজ করতেছি। আর পিভি প্রেসার, ভলিউম, টি হচ্ছে পরম তাপমাত্রা। এখন এন মোল সংখ্যাটাকে আমরা কিভাবে প্রকাশ করি? সাধারণত ডাব্লিউ বাই এম দিয়ে। সো এম হচ্ছে আণবিক ভর, ডাব্লিউ হচ্ছে আপনার কতটুকু ভরের অ্যাকচুয়ালি গ্যাস আছে, ডাব্লিউ হচ্ছে গ্যাসের ভর। এটা ছোট এম দিয়েও প্রকাশ করা হয়, তবে আমি ডাব্লিউ দিয়ে প্রকাশ করে সাধারণত অভ্যস্ত। সো পিভি সমান তাহলে আমরা পাবো ডাব্লিউ বাই এম আর টি। আপনাদের সুবিধার জন্য আমি এটাকে ছোট এমই লিখে দিচ্ছি, না হলে আপনাদের ডাব্লিউ যেহেতু ওজন ওজন লাগে, পরে দেখা যাবে মাথায় প্যাচ লেগে গেছে যে কোনটা কি হয়ে গেল। সো পিভি সমান এম বাই এম আর টি। আমি এইটার একটা জেনারেল ম্যাথ দিয়ে শুরু করব, যেটা বুয়েট ভর্তি পরীক্ষার ম্যাথ ছিল। সো কোশ্চেন ওয়ান, কোশ্চেন ওয়ানটা শুরু করব আমি বুয়েট ভর্তি পরীক্ষা দিয়ে। কোশ্চেনটা ছিল, আমরা শ্বাস প্রশ্বাসে 1 লিটার বায়ু সেবন করি। শ্বাস প্রশ্বাস নেওয়ার সময় আমরা 1 লিটার বায়ু সেবন করি। এখন কোশ্চেন নাম্বার 1, আমরা মোট কতগুলো অণু সেবন করি? মোট কতগুলো অণু আমরা শ্বাস প্রশ্বাসে সেবন করি? আর 2 নাম্বার কোশ্চেনটা ছিল, সাধারণ তাপমাত্রায় 27 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় ওই অণুগুলোর গড় গতিশক্তি কত? ওই অণুগুলোর গড় গতিশক্তি কত? এটা ছিল আমাদের কোশ্চেনটা, যে শ্বাস প্রশ্বাসে আমরা যদি 1 লিটার বায়ু সেবন করি, তাহলে মোট কতগুলো অণু আমরা সেবন করছি, এবং সাধারণ তাপমাত্রায় ওই অণুগুলোর গড় গতিশক্তি কত হবে। এখন দেখেন, আমরা অলরেডি জানি পিভি সমান এনআরটি, এটা আমাদের জানা আছে। এখন তাহলে পিভি সমান যদি এনআরটি আমরা জানি, একটা জিনিস খেয়াল করেন, কত লিটার বায়ু সেবন করছি? 1 লিটার। তাহলে 1 লিটারের জন্য ভলিউম কতটুকু? ভলিউম ভি ইকুয়ালস টু 1 লিটার। এখন 1 লিটার মানে কি 10⁻³ কিউবিক মিটার না? কারণ 1 লিটার সমান হচ্ছে 1 ডেসিমিটার কিউব, আর ডেসিমিটার কিউব মানে 10⁻³ কিউবিক মিটার। সো আমরা তাহলে পি যেটা 101,325, ভি হচ্ছে 10⁻³ এন মোল সংখ্যা। আমি মোল সংখ্যাটা এখনো এখানে জানি কি জানি না বলেন, যে মোল সংখ্যাটা আমরা এখানে এখনো জানি না। এন, এন থাকুক। আর 8.314, আর টি হচ্ছে 300 কেলভিন। এখান থেকে তাহলে এন বের হবে। আর যখনই আমার এন বের হচ্ছে, এই এন কে যদি আমরা মোল সংখ্যাকে কত দ্বারা গুণ করব? 6.023 ইন্টু 10⁻23। মোট অণুর সংখ্যা, যে অণুগুলো আছে
সেই অণুর সংখ্যা যদি আমরা চিন্তা করতে যাই তাহলে অণুর সংখ্যা হবে কত? অণুর সংখ্যা হবে মোল সংখ্যা n ইন্টু 6.023 ইন্টু 10^23t। এতগুলি অণু আমরা সেবন করতেছি। আর গড় গতিশক্তি বের করতে বলা হয়েছে। এখন আমরা যদি মোট গতিশক্তিকে অণুর সংখ্যা দ্বারা ভাগ করি তাহলে গড় গতিশক্তি পাবো, অথবা গড় গতিশক্তি কিন্তু ডিরেক্টলি বের করা যায়। একটু মনে করে আপনাদেরকে 3/2 kT, যেখানে কে হচ্ছে বোলজম্যান ধ্রুবক। এত ঝামেলা করারই দরকার নেই, আপনি ডিরেক্টলি বোলজম্যান ধ্রুবক দিয়ে কিন্তু গড় গতিশক্তি বের করে ফেলতে পারেন, যেখানে কে এর মান হচ্ছে R/NA 8.314 ডিভাইডেড বাই অ্যাভোগাড্রো সংখ্যা 6.023 ইন্টু 10^23। তাহলে গড় গতিশক্তি বলতে বুঝায় আসলে একটা অণুর গতিশক্তি কত সেটা বের করে নেওয়া। ওকে, এখন আসেন, এটা তো গেল হচ্ছে পিভি সমান এনআরটির একটা ব্যবহার। এবার এই যে পিভি সমান এনআরটি থেকে কি কি জিনিসপত্র আমরা পেতে পারি, অনেক কিছু অ্যাকচুয়ালি এখানে চলে আসে। আমরা চাইলেই পিভি সমান 1/3 mnc স্কয়ার, আবার যেটা আছে পিভি সমান 1/3 mnc স্কয়ার। দেখেন এখানে এম হচ্ছে প্রতিটি অণুর ভর, এন হচ্ছে অণুর সংখ্যা। এখন আমি অলওয়েজ একটা জিনিস পছন্দ করি, এখানে ছোট এন না লিখে বড় এন লিখতে, কারণ ছোট এন তো আবার মোল সংখ্যা বোঝায়, সো প্যাচ লেগে যায় অনেক সময়। এই জন্য আমি সাধারণত ইকুয়েশন গুলায় এই যে এম হচ্ছে প্রত্যেকটা অণুর ভর আর বড় এনটা দিয়ে আমি অণুর সংখ্যা বুঝাই। এখন পিভি সমান 1/3 mnc স্কয়ার আছে, পিভি সমান 3/2 কেটি পারসেন্ট, পিভি সমান এনআরটি আমরা পড়ে ফেলছি। এখন এই জায়গাগুলা থেকে আমরা বেশ কিছু জিনিসপত্র করব। এই পিভি সমান 1/3 mnc স্কয়ার থেকে আমরা ঘনত্বের সঙ্গে চাপের সম্পর্ক বের করতে পারি, তারপর বর্গমূল গড় বর্গবেগের সঙ্গে অনেক কিছুই বের করা যায়। সো এই জিনিসগুলো আমি একটা একটা করে দেখায় রাখি, কারণ এমসিকিউ এর জন্য জিনিসগুলো ইম্পর্টেন্ট। আমরা সরাসরি বর্গমূল গড় বর্গবেগ সি ইকুয়ালস টু √3RT/m পড়ে আসছি। দেখেন এটা পড়ছেন। এখন এই যে পিভি সমান যেহেতু এনআরটি, এখান থেকে অ্যাকচুয়ালি আমরা যেটা করতে পারি পিভি সমান m/m/RT লিখতে পারি। এখন তাহলে একটা জিনিস দেখেন, পিভি সমান m/m/RT, যেহেতু আমরা এখানে পি রেখে দিচ্ছি, ভিটাকে ওইদিকে নিয়ে যাই, m/v ভর বাই আয়তন RT/m। তাহলে দেখেন কি আসে, পি সমান ρRT/m। তাহলে একটু খেয়াল করেন, RT/m ইকুয়ালস টু দেখা যাবে p/ρ। সুতরাং বর্গমূল গড় বর্গবেগ √3p/ρ কিন্তু লেখা যায়। সো অনেক ভাবেই প্রকাশ করা সম্ভব। সি বর্গমূল গড় বর্গবেগ √3RT/m হতে পারে, বর্গমূল গড় বর্গবেগ √3p/ρ হতে পারে। আপনার প্রতিটা ইকুয়েশন মনে রাখতে হবে, এই কারণে এক্সামে আপনাকে কি কি ডেটা দেওয়া থাকবে সেটা আমরা জানি না। সাধারণত এটা থেকে ডিইউতে অনেকগুলা কোশ্চেন হয়। কিরকম কোশ্চেন হয় সেটা বলি। যেমন ধরেন একেবারে সিম্পল একটা এমসিকিউ কোশ্চেন করি। কার্বন ডাইঅক্সাইড ও হাইড্রোজেন গ্যাসের বর্গমূল গড় বর্গবেগের অনুপাত কত? আপনাকে কার্বন ডাইঅক্সাইড এবং হাইড্রোজেন গ্যাসের বর্গমূল গড় বর্গবেগের অনুপাত বের করতে দিছে। এখন আপনি জানেন সি
ইজ প্রপোর্শনেট টু 1/√m, কারণ বাকি কোনো কিছু চেঞ্জ হচ্ছে না আণবিক ভর ছাড়া। তাহলে সি অফ কার্বন ডাইঅক্সাইড এবং সি অফ হাইড্রোজেন ইকুয়ালস টু √m অফ হাইড্রোজেন ডিভাইডেড বাই √m অফ কার্বন ডাইঅক্সাইড। এই যে এখন হাইড্রোজেনের আণবিক ভর √2, কার্বন ডাইঅক্সাইডের আণবিক ভর, কার্বনের হচ্ছে 12, অক্সিজেনের 16 দুগুণা 32, 44। তার মানে √1/21 হচ্ছে আমার অ্যাকচুয়ালি এখানে কার্বন ডাইঅক্সাইড এবং হাইড্রোজেন গ্যাসের বর্গমূল গড় বর্গবেগের রেশিও বা অনুপাত। এখন দেখেন যেহেতু এখানে এমসিকিউ একটা কোশ্চেন, আমার সি CO2 অনুপাত CH2 যখন অ্যান্সারটা লিখবো 1:√21, সো √21 মানে কত? 4×4 = 16, 5×5 = 25। তার মানে বুঝতেই পারতেছি 4.5 এইরকম অ্যাপ্রক্সিমেট কোনো ভ্যালু হবে। দেখেন 4×4 = 16 আছে, ওইদিকে 5×5 = 25 আছে। সো আপনার কাছে ক্যালকুলেটর যদি নাও থাকে আপনি কিন্তু বুঝতে পারতেছেন যে ঠিক আছে এটা 4-এর থেকে বেশি, 5-এর থেকে কম হবে। সো অ্যান্সার অপশনে তখন ওইভাবে অ্যাকচুয়ালি চেক করতে হয় যে কোনটা আমাদের অ্যান্সার অপশন হবে। সো আচ্ছা দেখেন আমি কিন্তু ভুলক্রমে এখানে 21 লিখে ফেলছি, এটা হবে 22, √22। মানে আমি 44-কে 2 দ্বারা ভাগ করে লিখে রাখতেছি 21। খেয়াল করেন যে এই টাইপের মিস্টেক কিন্তু পরীক্ষার হলে হওয়াটা খুবই মানে স্বাভাবিক এবং কমন মিস্টেক হয়ে যায়। ওকে, এটা যাচ্ছে হচ্ছে আমাদের পিভি সমান 1/3 এবং এই রিলেটেড জিনিসপত্রগুলা থেকে টানা হেঁচড়া। এখন আমি এইখানে আরো একটা জিনিস নিয়ে টানবো, সেটা হচ্ছে আমরা পিভি সমান এনআরটি জানি। এখন দেখেন সেকেন্ড যে জিনিসটা নিয়ে টানবো, P1V1/T1 ইকুয়ালস টু P2V2/T2, এটা আমরা জানি। এবার এখান থেকে আপনাদের আরেকটা ইকুয়েশন আছে, এটাও মাথায় রাখতে হবে। P1/ρ1T1 equals to P2/ρ2T2। যে কোনো একটা পার্টিকুলার গ্যাসের জন্য এটা প্রযোজ্য। কেন? কারণ হচ্ছে আমার এই যে ভি সমান আয়তন কি ঘনত্ব এবং অ্যাকচুয়ালি ভর থেকে আসে রো সমান m/v, তাহলে ভি সমান কত হবে? m/ρ হবে। দেখেন এই ইকুয়েশনটা থেকে এই ইকুয়েশনটা কিভাবে আসে, আমার এই ইকুয়েশন থেকে এই ইকুয়েশন কিভাবে আসছে সেটা একটু দেখাচ্ছি। m সমান রো ভি, m ইকুয়ালস টু রো ভি, তাহলে রো ইকুয়ালস টু m/v। সো রো ইকুয়ালস টু যদি m/v হয় বা ভি সমান m/ρ, ভি সমান m/ρ। সো আমি যদি সমান ভরের গ্যাস নেই সেক্ষেত্রে P1m ডিভাইডেড বাই ρ1T1 ইকুয়ালস টু P2m ডিভাইডেড বাই ρ2T2। এই দুইটা কাটাকাটি করে দিলে এই যে P1/ρ1T1 ইকুয়ালস টু P2/ρ2T2 আসে। ঠিক আছে, এখন দেখেন এই টাইপ ম্যাথ গুলা, এই টাইপ কোশ্চেন গুলা কিভাবে আসতে পারে। সো আমি একটা কোশ্চেন করি। কোশ্চেনটা হচ্ছে 0°C তাপমাত্রায় ও 1 বায়ুমণ্ডলীয় চাপে 1 লিটার বায়ুর ভর 1.3 × 10⁻³ কিলোগ্রাম। আমার তাহলে কোন একটা তাপমাত্রায় কোন একটা চাপে 1 লিটার বায়ুর ভর দেওয়া আছে। এখন 120 বায়ুমণ্ডলীয় চাপ এবং 30°C তাপমাত্রায় 1 ঘনমিটার বায়ুর ভর বের করো।
জিনিসটা খেয়াল করেন, আমার 0°C তাপমাত্রা এবং 1 বায়ুমণ্ডলীয় চাপে 1 লিটার বায়ুর ভর দেওয়া আছে। তাহলে ভর যদি দেওয়া থাকে সেখান থেকে ভর এবং আয়তন থেকে ঘনত্ব বের করা যায়। তাহলে স্বাভাবিক অবস্থায় যে ঘনত্বটা আছে, স্বাভাবিক অবস্থায় ঘনত্ব ρ1 = m/v1। সো আমার এখানে ρ1 সমান যদি m1/v1 আমি করি, m1 টা কত? m1 টা হচ্ছে আমার অ্যাকচুয়ালি এখানে 1 লিটার। 1 লিটার মানে হচ্ছে, সরি, বায়ুর ভর, ভর হচ্ছে 1.3 কিলোগ্রাম, 1.3 × 10⁻³ এত কিলোগ্রাম বায়ুর ভর। আর আয়তনটা কত? 1 লিটার। 1 লিটার মানে 10⁻³ কিলোগ্রাম পার কিউবিক মিটার। সো 1.3 কিলোগ্রাম পার কিউবিক মিটার। দেখেন, এটা হচ্ছে বাতাসের ঘনত্ব। এখন তাহলে যেহেতু আমরা ঘনত্বের পরিবর্তন দেখব চাপ এবং তাপমাত্রার সঙ্গে, তাহলে P1/ρ1T1 = P2/ρ2T2। আমরা এখান থেকে P1 টা কত পাচ্ছিলাম? 1 বায়ুমণ্ডলীয় চাপ স্বাভাবিক, তাহলে 1 ρ1, ρ1 টা হচ্ছে 1.3। T1 টেম্পারেচারটা ছিল কত? 0°C তাপমাত্রা 273 = P2 কত বায়ুমণ্ডলীয় চাপ যাচ্ছে? 120। ρ2 কত আমি জানি না, টেম্পারেচারটা 30° মানে 303 কেলভিন। সো এখান থেকে ρ2 এর যে মানটা আমরা পাবো 303 ডিভাইডেড বাই 120 গুণন 1. আচ্ছা, উল্টা করে ফেলতেছি। ρ2 তো এদিকে আসবে, ρ2 এদিকে যদি আসে তাহলে আমার 120 ডিভাইডেড বাই 303 ইন্টু 1.3 ইন্টু 273 গুণ হয়ে যাবে সব উপরে। তাহলে 273 1.3 120 ডিভাইডেড বাই 303, এটা যদি আমরা করি, ক্যালকুলেশনটা করে ফেলি, 273 ইন্টু 120 ইন্টু 1.3 ডিভাইডেড বাই 303, 140.55 আসবে। 140.55 কিলোগ্রাম পার কিউবিক মিটার। খেয়াল করেন, আমার প্রচন্ড পরিমাণে ঘনত্ব বেড়ে গেছে। তাহলে আমার এখানে বায়ুর আয়তনটা হচ্ছে 1 ঘনমিটার, তাহলে তার ভর m2 = ρ2 ইন্টু v2। ρ2 টা হচ্ছে 140.55 আর v2 টা দেওয়া আছে কত? 1 ঘনমিটার 1। সো 140.55 কিলোগ্রাম হচ্ছে আমার এখানে কিসের ভর? পরিবর্তিত অবস্থায় যে বাতাসটা, সেই বাতাসের ভর। সো সাধারণত এইগুলো হচ্ছে আমাদের পিভি সমান এনআরটি রিলেটেড যে প্রবলেমগুলো আছে সেগুলো। আচ্ছা, এখন এইখান থেকে আরো একটা প্রবলেম আমি আপনাদেরকে বলে রাখি। এটা হচ্ছে আদর্শ গ্যাসের সঙ্গে মহাকর্ষ অভিকর্ষের একটু সম্পর্ক, যে কোন গ্রহের বায়ুমণ্ডলে কখন কোনো গ্যাস উপস্থিত থাকবে না। ধরেন আপনাকে একটা গ্রহের কন্ডিশন দিয়ে বলল যে ওই গ্রহের বায়ুমণ্ডলে ওই গ্যাসটা আছে কিনা। কোন গ্রহের বায়ুমণ্ডলে কোনো গ্যাসের উপস্থিতি নির্ভর করে ওই গ্রহে মুক্তিবেগ এবং গ্যাসের বর্গমূল গড় বর্গবেগের উপর। ধরেন কোন একটা গ্যাসের বর্গমূল গড় বর্গবেগ এটা যদি লেস দেন ওই গ্রহের মুক্তিবেগ ভিই হয়, তাহলে গ্রহে গ্যাসটি থাকবে। গ্রহে গ্যাসটি থাকবে।
আর ধরেন কোন একটা গ্রহে যদি বর্গমূল গড় বর্গবেগ গ্রেটার দেন ওই গ্রহের মুক্তিবেগ হয়ে যায়, মুক্তিবেগের থেকে গ্যাসের বেগ বেশি, গ্যাসটা থাকবে গ্রহে? তাহলে গ্রহে গ্যাসটি থাকবে না, গ্রহে গ্যাসটি থাকবে না। তাহলে আমরা এরকম একটা সিনারিও করি কোশ্চেন। কোন একটি গ্রহের ভর পৃথিবীর ভরের 16 ভাগের 1 ভাগ ও ব্যাসার্ধ 1/4 হলে 0 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় ওই গ্রহে কার্বন ডাই অক্সাইড গ্যাস থাকবে কিনা। আপনাকে বের করতে বললো কোন একটা গ্রহের ভর এবং ব্যাসার্ধ দিয়ে দিছে, দিয়ে বললো কোন একটা পার্টিকুলার তাপমাত্রায় ওই গ্রহে কোন একটা গ্যাস থাকবে কি থাকবে না। তাহলে খুবই ভালো কথা। আমার এটা যখন সলভ করতে যাব তখন দেখেন আমাদের পৃথিবী এবং ওই গ্রহের মধ্যে আগে তুলনা করি যে পৃথিবীতে যে মুক্তিবেগ ভি অ্যাট আর্থ এবং ওই গ্রহে যে মুক্তিবেগ ভি অ্যাট হচ্ছে প্ল্যানেট ভিপি, ভি বাই ভিপি, আমরা যদি এই দুটার মধ্যে রেশিও চিন্তা করি, ভি সমান রুট ওভার কত ছিল, মানে আমরা যখন মুক্তিবেগ বের করছিলাম মুক্তিবেগ ভিই রুট ওভার 2g/r ছিল বা রুট ওভার 2gm/r ছিল। তাহলে দেখেন এইখানে আমরা রুট ওভার 2gm/r এত সব চিন্তা না করে জিনিসটাকে এইভাবে চিন্তা করেন, ভি প্রপোর্শনেট টু রুট ওভার m/r। তাহলে ডিরেক্টলি আমরা এখন কিছু জিনিসপত্র ডিরেক্টলি করতে শিখবো, কারণ হচ্ছে আমাদের অ্যাডমিশনের সময় হাতে সময় কম থাকে, জায়গা কম থাকে। সো দেখেন মুক্তিবেগ দুইটা গ্রহ এর মধ্যে তুলনায় ভর এবং ব্যাসার্ধের সঙ্গে সম্পর্কিত, তাহলে ভরটা হচ্ছে সমানুপাতিক, ব্যাসার্ধ ব্যস্তানুপাতিক, তাহলে এম ই এম পি সমানুপাতিক, ব্যস্তানুপাতিক আর পি আর ই। তাহলে খুব সুন্দরভাবে এমই বাই এমপি এমই গ্রহের ভর পৃথিবীর ভরের 16 ভাগের 1 ভাগ, তার মানে পৃথিবীর ভর গ্রহের ভরের 16 গুণ, ব্যাসার্ধ পৃথিবীর ভরের তুলনায় ওই গ্রহের ব্যাসার্ধ কি 4 ভাগের 1 ভাগ 1/4। তাহলে এখান থেকে দেখেন 4 2 আসতেছে, সো ভিপি সমান ভিই বাই 2, মানে 11.2 এর অর্ধেক কত হয় আপনার 11.2, 112, তো 112 মানে হচ্ছে 56, সো 5.6 কিলোমিটার পার সেকেন্ড। তাহলে ওই গ্রহে আমার অ্যাকচুয়ালি মুক্তিবেগ হচ্ছে 5.6 কিলোমিটার পার সেকেন্ড। এখন দেখেন কার্বন ডাই অক্সাইড গ্যাসের জন্য মুক্তিবেগ কত, কার্বন ডাই অক্সাইড গ্যাসের জন্য ওইখানে মুক্তিবেগ 5.6 মিটার পার সেকেন্ড হইতে হবে, কিন্তু কার্বন ডাই অক্সাইডের বর্গমূল গড় বর্গবেগ সি ইকুয়ালস টু রুট ওভার 3RT ডিভাইডেড বাই এম। এখন দেখেন রুট ওভার 3 আর হচ্ছে 8.314 টি, 0 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় জানতে চাওয়া হয়েছে, 273 ডিভাইডেড বাই এম আণবিক ভর, তাহলে এম সমান কার্বন ডাই অক্সাইডের জন্য 44.044 কিলোগ্রাম ছিল, তাহলে 0.044 এত মিটার পার সেকেন্ড। এখন তাহলে আমরা যদি ক্যালকুলেশনটা করি 3 ইন্টু 8.314 ইন্টু 273 ডিভাইডেড বাই 0.044, এটাকে রুট ওভার করব, খুবই কম আসতেছে 393.38 মিটার পার সেকেন্ড। আমি আরেকবার একটু ক্যালকুলেশনটা দেখি, 273 ডিভাইডেড বাই 0.044, ওকে, হ্যাঁ
393.38 মিটার পার সেকেন্ড। তাহলে এখন এই যে মুক্তিবেগটার তুলনায় ওই গ্রহের যে মুক্তিবেগ তার তুলনায় অ্যাকচুয়ালি আমার বর্গমূল গড় বর্গবেগ অনেক কম। যদি অনেক কম হয় তাহলে আমার অ্যাকচুয়ালি এখানে কি হবে না, গ্রহে কার্বন ডাই অক্সাইড রাখলে তা আবদ্ধ থাকবে, ফলে ওই গ্রহের বায়ুমণ্ডলে আপনি কার্বন ডাই অক্সাইড পাবেন। ওকে, এখন আসেন নেক্সট আরো একটা কোশ্চেন করাবো আমি। এই কোশ্চেনটা খুব সম্ভবত রুয়েট বা কুয়েটের কোথাও ছিল, আমার এক্সাক্ট খেয়াল নেই, কিন্তু কোশ্চেনটা আপনাদের বইয়েও দেওয়া আছে এবং বইয়ের কোশ্চেনটা যেটা করা আছে বইয়ের সলভটা অ্যাকচুয়ালি পুরোপুরি মানে ভালো মতো বোঝা যায় না। তো আমি কোশ্চেনটা আমি করি। ধরেন 10⁻⁻² কিউবিক মিটার আয়তন বিশিষ্ট একটি সিলিন্ডারে 300 কেলভিন তাপমাত্রায় ও 2.5 ইন্টু 10⁻⁻10⁵ অ্যাকচুয়ালি 2.5 ইন্টু 10⁵ নিউটন পার মিটার স্কয়ার চাপে অক্সিজেন আছে, অক্সিজেন গ্যাস রাখা আছে। জিজ্ঞেস করা হলো এই তাপমাত্রায় কি পরিমাণ অক্সিজেন গ্যাস ব্যবহার করা হলে চাপ 1.3 ইন্টু 10⁵ নিউটন পার মিটার স্কয়ার হবে। মানে আপনারা কোশ্চেনটা একটু খেয়াল করে দেখেন যে আমার একটা সিলিন্ডার, গ্যাস সিলিন্ডারের মধ্যে অক্সিজেন গ্যাস রাখা আছে। এটা পার্টিকুলারলি আমি বলি আমাদের প্র্যাকটিক্যাল লাইফে এটা কিভাবে সংযুক্ত। আমরা কিন্তু ওই যে গাড়ির গ্যাস সিলিন্ডারের মধ্যে গ্যাস ভরি, তারপর ওই গ্যাসটাকে আমরা ইউটিলাইজ করি, ইউজ করি। তাহলে এই যে গ্যাস সিলিন্ডারে যখন আমি গ্যাসটাকে ভরতেছি, এই ভরে রাখা গ্যাসটার একটা তাপমাত্রা আছে, একটা চাপ আছে এবং একটা আয়তনও আছে। এখন আমি কি পরিমাণ গ্যাস মানে হচ্ছে অ্যাকচুয়ালি কত ভরের গ্যাস ব্যবহার করে ফেললে আমার গ্যাসের চাপটা কমে যাবে। জিনিসটা নরমালি চিন্তা করেন, আপনার যখন কোনো একটা গ্যাস সিলিন্ডারের মধ্যে গ্যাস ভরা হচ্ছে, সিলিন্ডারটা যত বেশি পরিপূর্ণ হবে গ্যাসের পরিমাণ বেড়ে যাচ্ছে একই আয়তনের মধ্যে, তাহলে চাপ বাড়বে। আর আপনি যদি গ্যাসটাকে ব্যবহার করতে শুরু করেন সেক্ষেত্রে আপনার চাপটা কি হবে, কমতে থাকবে। সো চাপ কমে কত চাপে আসতেছে সেটা দেওয়া আছে, যে চাপটা অ্যাকচুয়ালি আগে বেশি ছিল কিন্তু আপনি যেহেতু গ্যাসটাকে ব্যবহার করে ফেলতেছেন সেহেতু চাপটা কি কমে যাচ্ছে। সো চাপটা কমে কত হইছে সেখান থেকে আমার বের করতে হবে ব্যবহৃত অক্সিজেন গ্যাসটুকু কতটুকু। এখন দেখেন নরমালি আমার এখানে একই কিন্তু সিলিন্ডার, সিলিন্ডারের আয়তন চেঞ্জ হয় নাই, তাহলে আমি বলতে পারি P1V সমান N1 আর টি, তাপমাত্রাও চেঞ্জ হয় না একই তাপমাত্রায়, আর P2V সমান N2 RT। তাহলে আমরা যেটা করতে পারি P1 মাইনাস P2 ইন্টু ভি ইকুয়ালস টু N1 মাইনাস N2 RT। দেখেন এটা কিন্তু আমরা করে ফেলতে পারি। এখন তাহলে এইখান থেকে যে মোলের চেঞ্জ ডেল এন বা N1 মাইনাস N2 ইকুয়ালস টু P1 মাইনাস P2 ইন্টু ভি ডিভাইডেড বাই RT। এখন দেখেন আয়তন কিন্তু দেওয়াই আছে গ্যাস সিলিন্ডারের। সো আয়তনটা কত দেওয়া আছে, আয়তন দেওয়া আছে 10⁻², তাহলে আয়তন 10⁻²। আমার এখানে আর আর হচ্ছে 8.314, 300 কেলভিন তাপমাত্রা।
আর P1 মাইনাস P2 যদি করি, P1 দেওয়া আছে 2.5 আর P2 দেওয়া আছে 1.3। 2.5 থেকে 1.3 বাদ দিলে 1.2 ইন্টু 10 পাওয়ার 5 থাকবে। সো এখান থেকে আমরা মোল সংখ্যার পার্থক্য বের করতে পারতেছি। তাহলে ব্যবহৃত অক্সিজেন, আমি আণবিক ভরকে মোল সংখ্যার পার্থক্য, এই যে দেখেন যে পরিমাণ মোল সংখ্যার পরিবর্তন আছে, এই পরিবর্তনটুকু অ্যাকচুয়ালি কি নির্দেশ করতেছে, কতটুকু মোলের অক্সিজেন গ্যাস আপনি ব্যবহার করে ফেলছেন। তাহলে সেখান থেকে ভর কিভাবে বের করবেন, আণবিক ভর দিয়ে যদি মোল সংখ্যা যেটুকু ব্যবহার হচ্ছে সেটাকে গুণ করে দেই, তাহলে আমরা কি পেয়ে যাব, ব্যবহৃত অক্সিজেন পেয়ে যাব। সো এটাও হয়ে গেল আমাদের। সো একটা জিনিস খেয়াল করেন, চ্যাপ্টারের জিনিসপত্রগুলো অ্যাকচুয়ালি খুবই সোজা জিনিসপত্র, এই চ্যাপ্টারে কোনো ঝামেলাই নাই। নেক্সট আমরা যাব হচ্ছে এইখানে, আমি ওই যে বলছিলাম যে তাপ গতিবিদ্যার সঙ্গে রিলেটেড কিছু জিনিসপত্র এখানে পড়িয়ে রাখা যায়, যেগুলো অ্যাকচুয়ালি তাপ গতিবিদ্যায় পড়ানো যায়, এখানেও পড়ানো যায়। আমি এখন কিছু জিনিসপত্র আপনাদেরকে দেখাবো। তার মধ্যে প্রথম যে জিনিসটা দেখাবো সেটা হচ্ছে হ্রদের তলদেশ থেকে হ্রদের উপরে বুদবুদ আসলে, এগুলো সব পড়ছেন, আমি শুধু দেখা রাখবো। হ্রদের তলদেশ হতে পৃষ্ঠে বুদবুদ আসলে, এখন দেখেন হ্রদের তলদেশে বুদবুদটার যে আয়তন, পৃষ্ঠে আসলে আয়তনটা বেড়ে যায়। সো হ্রদের তলদেশে যে আয়তন ভি, পৃষ্ঠে যদি আয়তনটা এন ভি হয়, হ্রদের তলদেশের চাপ যেটা, এই চাপটা যদি হয় হচ্ছে আমার P1, পৃষ্ঠের চাপ যদি হয় P, তাহলে একটা জিনিস খেয়াল করেন, P1 সমান P প্লাস এইচ রো জি, যেখানে এই যে হ্রদের যে গভীরতা সেটা হচ্ছে এইচ, আর রোটা কার ঘনত্ব, রো হচ্ছে এখানে হ্রদের পানির ঘনত্ব, কারণ এখানে পানির চাপ আছে। সুতরাং হ্রদের পৃষ্ঠে পি ইন্টু এন ভি ইকুয়ালস টু হ্রদের তলদেশে পি প্লাস এইচ রো জি ইন্টু ভি। ভিবি কাটাকাটি করলে এনপি সমান পি প্লাস এইচ রো জি পাওয়া যাবে। এখান থেকে এইচ ইকুয়ালস টু আসে এন মাইনাস ওয়ান পি ডিভাইডেড বাই রো জি। আপনি এটাকে মনে রাখতে পারেন, অ্যাডমিশন এটাকে ডিরেক্ট ব্যবহার করতে পারেন, স্পেশালি যদি ইউনিভার্সিটিতে ডিইউতে আসে কোশ্চেন, ডিরেক্ট এটা ব্যবহার করতে পারেন। এখন এখানে কিছু ব্যাপার আছে, এটা হচ্ছে যদি বুদবুদের আয়তন এন গুণ হয় তাহলে এটা হবে, কিন্তু যদি বুদবুদের ব্যাসার্ধ এন গুণ হয়, ব্যাসার্ধ এন গুণ, তাহলে তখন এন কিউব মাইনাস ওয়ান পি ডিভাইডেড বাই রো জি। এটা হবে যদি বুদবুদের ব্যাসার্ধ এন গুণ হয়। সো এটা হচ্ছে হ্রদের তলদেশ এবং হ্রদের শীর্ষ, এই দুইটার মধ্যে সম্পর্ক। আরো কিছু সম্পর্কে যাব, কিছু ম্যাথ দিয়ে কিছু সম্পর্ক দেখব, চলেন আরেকটা ম্যাথ করি। দেখেন, ধরেন আপনি কোনো একটা ফ্লাস্কে কিছু বায়ু রাখছেন, তাহলে আমি যদি তাপমাত্রা বাড়াই, আয়তন বাড়বে, আয়তন বাড়লে কিছু বায়ু ফ্লাক্স থেকে বের হয়ে যাবে। সো কতটুকু বায়ু ফ্লাক্স থেকে বের হয়ে যাবে এটা আপনাকে বের করতে বললো। সো ধরেন আপনাকে কোশ্চেনটা করা হলো, একটি খোলা লিটার ফ্লাস্কে, ওপেন লিটার ফ্লাস্ক মানে কি 1 লিটার আয়তনের একটা ফ্লাস্ক, 0 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার 1.32 ইন্টু 10⁻³ কিলোগ্রাম বায়ু আছে।
দেখেন একটা খোলা লিটার ফ্লাস্কের ভিতরে এই মুহূর্তে মানে আপনি যখন একটা পাতিল বা কিছু একটা রাখতেছেন, ফ্লাস্ক রাখতেছেন, ফ্লাস্কের ভিতরে তো একটা বাতাস থাকে, বাতাস অবস্থান করতে পারে। সেই বাতাসটুকু হচ্ছে 1.32 ইন্টু 10⁻³ কিলোগ্রাম 1 লিটারের একটা ফ্লাস্কে। এখন 91 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় ফ্লাস্ক হতে কি পরিমাণ বায়ু বের হয়ে যাবে? আপনি যদি তাপমাত্রা 91 ডিগ্রি সেলসিয়াস করেন তাহলে ফ্লাস্ক হতে কি পরিমাণ বায়ু বের হয়ে যাবে, এইটার সমাধানটা কি হবে? সো দেখেন, আমরা জানি যে নর্মালি আমরা যখন কাজকর্মগুলো করছি এইখানে শুধুমাত্র আমাদের ঘনত্বটা নিয়ে কাজ করতে হবে। কারণ কি, একটা জিনিস খেয়াল করেন, আমি তাপমাত্রা বাড়ালে আয়তনটা কি হচ্ছে, বাড়তেছে। ফ্লাস্কের আয়তন বাড়তেছে না, বায়ুর আয়তন বাড়তেছে। তাহলে বায়ুর যদি আয়তনটা বাড়ে সেক্ষেত্রে জিনিসটাকে আমি এইভাবে বলি আপনাদের, দেখেন ধরেন এটা একটা খোলা লিটার ফ্লাস্ক। নর্মাল কন্ডিশনে এখানে যে বায়ুটা আছে এই বায়ুটুকু, তাপমাত্রা বাড়ালে ওই বায়ুটুকুরই আয়তন অ্যাকচুয়ালি বেড়ে যাবে, ওই বায়ুটুকুর আয়তন বাড়বে। তার মানে এই যে ফ্লাস্কের মধ্যে থাকা যে বাতাসটুকু আছে সেই বাতাসটুকুর ঘনত্ব অ্যাকচুয়ালি কি হবে, কমে আসবে। ঘনত্ব কমলে এই যে উপরের যে অংশের এখন বায়ুটুকু, এই বায়ুটুকু কি বের হয়ে গেল না, এটা বের হয়ে আসছে ফ্লাস্ক থেকে। সো আমার অ্যাকচুয়ালি যদি তাপমাত্রা বাড়ায়, যেহেতু এটা খোলা, জিনিসটা বুঝেন, যদি খোলা না হয়ে আবদ্ধ হয়, আমি লিখে দিচ্ছি ফ্লাস্ক আবদ্ধ হলে তাপমাত্রা বাড়ার সাথে ঘনত্ব পরিবর্তিত হবে না। কারণ একই গ্যাস ফ্লাস্কের মধ্যে আছে, তাপমাত্রা বাড়াচ্ছেন, আয়তন তো বাড়ার উপায় নাই। সো ফ্লাস্ক আবদ্ধ হলে তাপমাত্রা বাড়ার সাথে ঘনত্ব পরিবর্তিত হবে না, শুধুমাত্র চাপ পরিবর্তিত হবে। আর এখন যেটা হচ্ছে, আমার এইখানে যেটা হচ্ছে, আমার কি খোলা ফ্লাস্ক না, যেহেতু এটা খোলা, এখানে আমার অ্যাকচুয়ালি আয়তন চেঞ্জ হইতে পারবে। সো আয়তন যদি চেঞ্জ হতে পারে সেক্ষেত্রে চাপ কি অপরিবর্তিত থাকবে। সো জিনিসটা তাহলে দেখেন, এই ক্ষেত্রে পি ভি ইকুয়ালস টু এনআরটি থেকে যদি আমরা চিন্তা করি, দেখেন তো P1/ρ1T1 ইকুয়ালস টু P2/ρ2T2 ছিল না? আমরা ক্লাসের শুরুর দিকে এটা পড়ছি, P1/ρ1T1 ইকুয়ালস টু এই যে P1/ρ1T1 সমান P2/ρ2T2। এখন যেহেতু খোলা ফ্লাস্ক, খোলা ফ্লাস্ক বলে চাপ একই থাকবে, P1 সমান P2 হবে। তাহলে ρ1T1 সমান কি হয়ে যাবে আমাদের, ρ2T2 হয়ে যাবে। এখান থেকে অ্যাকচুয়ালি আমরা ঘনত্বটা বের করতে পারবো, যে পরিবর্তিত ঘনত্ব ও ρ2টা কত হবে, ρ2 ইকুয়ালস টু ρ1 ইন্টু T1/T2। দেখেন আমি এই প্রত্যেকটা ম্যাথ কেন করাচ্ছি, আমি কিন্তু থিওরি না পড়ে আপনাদের ম্যাথ গুলো করাচ্ছি একটাই কারণে, এখানে না একটা কনফিউশন চলে আসে যে কোন ম্যাথটা কিভাবে করব। সো আমি চেষ্টা করতেছি এই জন্য প্রত্যেকটা সিনারিওর একটা করে ম্যাথ করায় রাখতে আপনাদেরকে, যে যদি আবদ্ধ হয়, এই লিখেই দিছি, আবদ্ধ হলে তাপমাত্রা বাড়ার সাথে কি হবে, ঘনত্ব পরিবর্তিত হবে না, চাপ পরিবর্তিত হবে, কারণ আয়তনও এক আছে, ভরও একই আছে। কিন্তু যদি খোলা ফ্লাস্ক হয়, আমার এইখানে ফ্লাস্কের ভিতর থেকে বাতাসটা বের হয়ে আসতে পারতেছে, তাহলে একই বাতাস বেশি আয়তনে ছড়িয়ে যাচ্ছে, সুতরাং ঘনত্ব একই থাকবে না, ঘনত্ব চেঞ্জ হবে। আবার
যেহেতু বাতাসটা ফ্লাস্কের ভিতর থেকে বাইরে চলে আসতেছে, আমার চাপটা অ্যাকচুয়ালি বায়ুমণ্ডলীয় চাপই থেকে যাবে। এই কারণে আমরা চাপ এখানে সমান করে নিচ্ছি। তাহলে এই যে পরিবর্তিত যে ঘনত্ব রো 2টা হচ্ছে রো 1 কত দেওয়া আছে, রো 1 অ্যাকচুয়ালি আমার রো 1টা লিটার ফ্লাস্ক, তো রো 1 তো ইজি, রো 1 ইকুয়ালস টু 1.32 ইন্টু 10⁻³ ডিভাইডেড বাই আয়তন হচ্ছে 10⁻³ কিলোগ্রাম পার কিউবিক মিটার। তার মানে 1.32 কিলোগ্রাম পার কিউবিক মিটার। তাহলে রো 1 হচ্ছে 1.32। তাপমাত্রা শুরুতে ছিল 0 ডিগ্রি সেলসিয়াস, তার মানে T1 ছিল হচ্ছে আমার অ্যাকচুয়ালি যেটা 273, আর T2 হয়ে যাচ্ছে 273 প্লাস 91, 364 কিলোগ্রাম পার কিউবিক মিটার। সুতরাং আমরা যেটা পাবো 1.32 ইন্টু 273 ডিভাইডেড বাই 364, 0.99 কিলোগ্রাম পার কিউবিক মিটার। তাহলে আমার এখন জিজ্ঞেস করা হয়েছে কি কি পরিমাণ বায়ু বের হয়ে যাবে। এখন একটা জিনিস খেয়াল করেন, আমার এই মুহূর্তে ফ্লাস্কের মধ্যে বায়ুর পরিমাণ কত, তাহলে M2 সমান রো 2 ইন্টু আয়তন তো একই আছে, ফ্লাস্কের যে আয়তন সেটা তো 1 ঘনমিটারই আছে। তাহলে ফ্লাস্কের ভিতরে এই মুহূর্তে যে পরিমাণ বায়ু আছে সেটা হচ্ছে 0.99 ইন্টু 10⁻⁻, অ্যাকচুয়ালি 1 না তো, এটা 10⁻³ লিটার ফ্লাস্ক। তাহলে আয়তন হচ্ছে 10⁻³ কিউবিক মিটার। সো 0.99 ইন্টু 10⁻³ কিলোগ্রাম। তাহলে বের হয়ে যাবে, বিয়োগ করি দুইটা, 1.32 থেকে 0.99 বিয়োগ করে দিই, 0.33 কিলোগ্রাম বায়ু অ্যাকচুয়ালি কি হবে, বের হয়ে যাবে। ঠিক আছে, সো এটা গেল হচ্ছে আর একটা অ্যাপ্লিকেশন যে আমার পিভি সমান এনআরটি থেকে কি কি ঝামেলা আরো করা যেতে পারে। ওকে, এখন আসেন আমি যেটা বলতেছিলাম যে ওই যে আহ শুরু থেকেই তাপ গতিবিদ্যার সঙ্গে সম্পর্ক দেখাতে চাওয়ার পরেও আমি অনেক কিছু এদিক সেদিক করে ফেলছি। এখন আসেন একটু তাপ গতিবিদ্যায় ঢুকি। সো তাপগতিবিদ্যার সঙ্গে রিলেটেড যে পোর্শনটা সেটা হচ্ছে ডিগ্রি অফ ফ্রিডম বা স্বাধীনতার মাত্রা। স্বাধীনতার মাত্রা কাকে বলে? একটা গ্যাসের দুই ধরনের গতি থাকে, একটা হচ্ছে চলন গতি, একটা হচ্ছে ঘূর্ণন গতি। কোন গ্যাসের গতি বর্ণনার জন্য যে কয়টি ডাইমেনশন বা মাত্রা প্রয়োজন হয় তাকে স্বাধীনতার মাত্রা বলে। এখন স্বাধীনতার মাত্রা খুবই ইম্পর্টেন্ট, কেন ইম্পর্টেন্ট সেটা আমি বুঝিয়ে বলতেছি। আগে আমরা এক পারমাণবিক গ্যাসের জন্য মনো অ্যাটমিক গ্যাস যদি হয়, চলন গতিতে মাত্রা লাগে 3টা, এক পারমাণবিক গ্যাসের ঘূর্ণন গতি আসলে ডিফাইন করা যায় না, সে ক্লকওয়াইজ না অ্যান্টি ক্লকওয়াইজ ডিফাইন করা যায় না। তাহলে স্বাধীনতার মাত্রা 3টা। তাহলে গড় গতিশক্তি 3 × 1/2 kT।
মানে প্রতি স্বাধীনতার মাত্রার জন্য গড় গতিশক্তি হচ্ছে হাফ কেটি। তাহলে 3টা স্বাধীনতার মাত্রার জন্য 3 × 1/2 কেটি। এরপর 2 পারমাণবিক গ্যাস হলে চলনের জন্য 3টা, ঘূর্ণনের জন্য 2টা, 3 2 5টা, 5 × 1/2 কেটি। 3 বা বহু পারমাণবিক গ্যাস হলে 3 + 3 6, 6 × 1/2 কেটি। এখন ঢাকা বিশ্ববিদ্যালয়ে একটা প্রশ্ন ছিল, কার্বন ডাই অক্সাইডের গড় গতিশক্তি কত? তো আমরা এখানে কিছু জিনিসপত্র আমি আপনাদেরকে পড়ায় দিচ্ছি। প্রতি স্বাধীনতার মাত্রার জন্য কোন গ্যাসের গড় গতিশক্তি হাফ কেটি। প্রত্যেকটা স্বাধীনতার মাত্রার জন্য হাফ কেটি করে হবে। এখন দেখেন, আমার যদি ব্যতিক্রম গুলা চিন্তা করি, ব্যতিক্রম কি কি ব্যতিক্রম আছে? কার্বন ডাই অক্সাইড সরল রৈখিক অণু, তাহলে 3 পারমাণবিক হলেও স্বাধীনতার মাত্রা 5টা হবে। তাহলে গড় গতিশক্তি 5/2 কেটি হবে। এটা ঢাকা ইউনিভার্সিটির কোশ্চেন ছিল, এটা ছিল ডিইউতে। একইভাবে আরো ব্যতিক্রম আছে, অ্যাসিটিলিন। এটাও সরলরৈখিক অণু। সো 4 পারমাণবিক হলেও স্বাধীনতার মাত্রা 5টাই হবে। গড় গতিশক্তি 5/2 কেটি হবে। ওকে, তাহলে এই যে দেখেন আমাদের স্বাধীনতার মাত্রাটা এইখানে এইভাবে অ্যাকচুয়ালি রিলেটেড। এবং এই যে বলতেছিলাম যে তাপ গতিবিদ্যায় যে এই স্বাধীনতার মাত্রা থেকে অ্যাকচুয়ালি সিপি সিভি এর ভ্যালুগুলা থেকে গামার ভ্যালুটা ক্যালকুলেট করা হয়। সো আমরা যে গামা এর ভ্যালুগুলা পাইছি সিপি ডিভাইডেড বাই সিভি, ওগুলা আসলে এই যে আমার স্বাধীনতার মাত্রা যেটাকে এফ ডিগ্রি অফ ফ্রিডম দিয়ে প্রকাশ করা হয় সেখান থেকেও রিলেট করা যায়। আচ্ছা, এই চ্যাপ্টারে আদার দেন আপনার শিশিরাঙ্ক ও আপেক্ষিক আর্দ্রতা, আমি শুরুতেই বলছি শিশিরাঙ্ক আপেক্ষিক আর্দ্রতার একেবারে ডিটেলসটা আমি 2টা ভিডিওতে ইউটিউবে দিয়ে রাখছি। আমি আজকে ক্লাস শেষে ভিডিও 2টার লিংক আবার আপনাদের হচ্ছে মেসেঞ্জার গ্রুপে আমি পোস্ট করে দিব, ডিটেলস দেখে ফেললেই হয়ে যাবে। কারণ হচ্ছে কি, একাডেমিক এবং অ্যাডমিশনে এই শিশিরাঙ্ক আপেক্ষিক আর্দ্রতার কোনো টাইপের ম্যাথের কোনো চেঞ্জ আসে না, একই টাইপের ম্যাথ, এখানে নতুন করে কিছু করতে হবে না আপনাদেরকে। সো আমি ওই জিনিসগুলা একেবারে হুবহু যা আছে সেটা আপনারা পড়বেন। কোথা থেকে পড়বেন? ওই ভিডিও 2টা থেকে পড়ে ফেলবেন। আর যদি কোনো প্রবলেম থাকে তাহলে তো ইনশাল্লাহ আমাকে কোশ্চেন করতেই পারছেন, সমস্যা তো নেই। এখন আসেন, আমরা লাস্ট আরেকটা জিনিস দেখবো, সেটা হচ্ছে গড় মুক্ত পথ। এখন সব সময় গড় মুক্ত পথে আপনারা অ্যাডমিশন টেস্টে যেটা ব্যবহার করবেন সেটা হচ্ছে ম্যাক্সওয়েলের বেগ বন্টন সূত্র। ল্যামডা সমান 1/√2 পাই সিগমা স্কয়ার এন, এইটা ব্যবহার করবেন।
কেন কেন এটা ব্যবহার করবেন, কেন 1/πσ² ব্যবহার করব না, কেন ব্যবহার করা অ্যাপ্রোপ্রিয়েট নয়? দেখেন ডিইউ রিটেনে এই টাইপ কিছু কোশ্চেন করতেই পারে, রিটেনের যেহেতু সেগমেন্টে আমার অনেক কিছু করার আছে। সো একটা কোশ্চেন আমি করে দিলাম যে গড় মুক্ত পথের যে রাশিমালা আছে সেখানে 1/πσ² ব্যবহার করাটা কেন আসলে ঠিক না, এটা ব্যবহার না করে কেন অন্য কিছু ব্যবহার করা হচ্ছে, তার কি ব্যাখ্যা লিখবেন? ব্যাখ্যাটা খুব সিম্পল, যে এই যে ল্যামডা সমান 1/πσ², এটা এই সমীকরণটা শুধুমাত্র একটি গ্যাসীয় কণাকে গতিশীল বিবেচনা করে পাওয়া গেছে। আমার কি শুধুমাত্র একটা গ্যাসীয় কণা গতিশীল? আমার তো অনেক কণা গতিশীল, তাহলে একটা কণা গতিশীল যে মডেলটা দিচ্ছে সেই মডেলটা নিশ্চয়ই অ্যাপ্রোপ্রিয়েট হতে পারে না। তাহলে এই কারণে এই সমীকরণ ব্যবহার করে প্রকৃত মান পাবার সম্ভাবনা কম। সো এই হচ্ছে আমাদের আদর্শ গ্যাসের টুকটাক খুচরা যে জিনিসপত্র আছে সেগুলা। সো তাহলে আজকের ক্লাস এই পর্যন্ত অ্যাকচুয়ালি।